বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা একটু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আনন্দবাজার পত্রিকা রবিবার যে খবরটি একটি করেছেন, বিদেশের যে পাতা সেই পাতায় সেখানে একটি খবর, যেটা মবের মুলুকে নিশানায় অধ্যাপকেরা। এখানে বলছেন যে পালা বদলের বাংলাদেশে এখনো সবচেয়ে চর্চার বিষয় দলবদ্ধ সন্ত্রাস, যার পোশাকি নাম মব সন্ত্রাস। রাজপথ থেকে অলিগলি সর্বত্র এ এক ত্রাস, এ থেকে রেহাই নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিরও। শিক্ষাবিদদের বড় অংশের মতে এই দলবদ্ধ সন্ত্রাস দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডকে ভাঙচুর করে চুরমার করে দিয়েছে। শিক্ষা ক্ষেত্রগুলিতে কার্যত পরিণত হচ্ছে মবের বন্দীতে। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির বিবেকের বাতিঘর বলে পরিচিত। সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ের ৭১ জন শিক্ষক মব সন্ত্রাসের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছিলেন। দাবি ছিল এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনকে কার্যকর এবং দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু এই ৭১ জন শিক্ষককে কার্যত কাঠগড়ায় তুলেছে মব বাহিনী। বিএনপি সমর্থিত অধ্যাপকদের সংগঠন সাদা দল দাবি করেছে শেখ হাসিনার দোসর এই ৭১ জন। সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম বলেছিলেন, গত ৩ আগস্টের আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে শিক্ষার্থীদের উপর যারা হামলার সহায়তা করেছিল তারাই আজ বিবৃতি দিচ্ছে। আমরা এইসব দোসরদের চিহ্নিত করে বহিষ্কারের দাবি জানিয়েছি। এখন প্রশ্ন হলো, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছবি এবং সমস্ত অধ্যাপকদের সুরও প্রায় একই রকম। পালা বদলের বাংলাদেশে পড়ানো যাচ্ছে না ইতিহাস। ৭ মার্চ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের মতো শব্দগুলি যেন শ্রেণীকক্ষে নিষিদ্ধ হয়ে গিয়েছে। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের মতো শব্দগুলি নিষিদ্ধ হয়েছে, তবে অধ্যাপকদের বড় অংশের মতে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে মব সন্ত্রাস যারা চালাচ্ছে তাদের সংখ্যা খুবই কম। অধিকাংশ পড়ুয়াই পড়াশোনা করতে চায়, কিন্তু সন্ত্রাসকারীরা যেহেতু প্রচ্ছন্নভাবে প্রশাসনের সমর্থন পুষ্ট, তাই তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস কেউ পাচ্ছে না। এখন প্রশ্ন হলো, এই যে মব সন্ত্রাস একদিকে, অন্যদিকে গত বুধবার যে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে যে সংঘর্ষ বেঁধেছিল, সে ঘটনায় ৪ জন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। বাংলাদেশে এখনো পর্যন্ত নির্বাচন হবে বলে একটা ওই গাজর ঝোলানোর ব্যাপার ইউনিট সরকার করে রেখেছে। এখনো কিন্তু ঠিক হয়নি কবে নির্বাচন হবে। নির্বাচনী যে কমিশন, তাদেরকে ফুটো জগন্নাথের মতন অবস্থা করে রাখা হয়েছে। তারাও কিছু বলতে পারছে না। তারা কখনো বলছে আমরা তৈরি, আমরা নির্বাচন করব। প্রশ্ন হলো, কবে হবে বাংলাদেশের নির্বাচন? এক। দ্বিতীয়ত, এই যে বিভিন্ন কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে যে মব সন্ত্রাস, এই মব সন্ত্রাস কি চলতেই থাকবে? আজকে আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন ইতিহাসবিদ, গবেষক, বাংলাদেশ নিয়ে গবেষক গৌতম রায়। অধ্যাপক গৌতম রায়, আপনাকে স্বাগত। গৌতম দা, বাংলাদেশের এই মব সন্ত্রাস আর গোপালগঞ্জের যে ঘটনা, এই ঘটনা আগামী ৫ই আগস্ট আসছে, সেই দিন শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল। তো এই জায়গাটাতে মানে আরো বাংলাদেশের জন্য কি আরো কোনো সন্ত্রাস উপেক্ষা করছে বলে আপনার মনে হয়? আসলে বিপ্লব বাবু, আপনি যে শব্দটি উচ্চারণ করলেন, ইউনূস সরকার, এটা তো কোনো সরকার নয়। হ্যাঁ হ্যাঁ, এটা তো অবৈধ ক্ষমতা দখলকারী একদল বিদেশি নাগরিকের একটা সমন্বয়, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন না, যারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন না। এদের কি সাংবিধানিক মর্যাদা আছে? এরা বাংলাদেশের মহান সংবিধানে বর্তমান যে জায়গা, সেখানে এই ধরনের কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো প্রভিশন নেই।
তাহলে কিসের ভিত্তিতে এই সরকার তৈরি হয়েছে? একে যে সরকার আমরা বলবো কিসের ভিত্তিতে? এরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে কিসের ভিত্তিতে? একদম। এবং এই যে মব শব্দটাকে আপনি ব্যবহার করছেন, মব সন্ত্রাসের কথা ব্যবহার করছেন, যেটা ধরুন আন্দোলনের নামে যে কর্মকাণ্ড, যে ধরনের উৎপাত এই কোটা সংস্কারের নামে হয়েছিল গত বছরের জুন জুলাই এবং আগস্টের গোড়ার দিকে, যার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনাতেই সে দেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে অবস্থান করছেন ভারতে। এই যে পরিস্থিতি যারা তৈরি করেছিল তাদের দ্বারাই তো পরিচালিত হচ্ছে এই অবৈধ ক্ষমতা দখলকারীদের গোষ্ঠীটা। এবং এরা কি করছে একের পর এক? আপনারা এই সমাজ মাধ্যমের মাধ্যমে দেখিয়েছেন, বিভিন্ন চ্যানেলগুলি দেখিয়েছেন, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যেখানে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষ এবং সেখানকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের উপরে কি ধরনের অনৈতিক গাজোয়ারি হচ্ছে, মারধর করা হচ্ছে, শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে, গলায় জুতোর মালা পরানো হচ্ছে, এবং এই ধরনের অত্যাচার অপমান সহ্য করতে না পেরে বেশ কিছু মাস্টারমশাই তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, এরকম ঘটনাও আমরা দেখেছি। একদম। এই এই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাকে রুখে দেওয়ার জন্য যদি ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ ক্ষমতা দখলকারী নেতৃত্বাধীন এই ব্যবস্থাটা কোন একটা সরকার হতো, তাহলে তো তারা একটা অরাজকতা সৃষ্টিকারীর বিরুদ্ধে সে যে দলেরই হোক কোন একটা ব্যবস্থা গ্রহণ করত। তা তো তারা করেনি। যে মব স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বরের স্মৃতি বিজড়িত বাড়িটাকে ওভাবে ধ্বংস করে, বাড়িটার সঙ্গে তো রাজনৈতিক দল আওয়ামী লীগ বা বাংলাদেশের দেশ ছাড়া প্রধানমন্ত্রীর কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, কোনো বিষয় নয়। তারা তো হাসিনা বা সহোদরা শেখ রেহানা, তারা তো ওই বাড়িটাকে জাতির উদ্দেশ্যে দান করে দিয়েছিলেন। তাহলে সেই বাড়িটার উপরে যখন মব চড়াও হয়, যার প্রতিটি ধূলিকণা তার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস খোদিত রয়েছে, সেই বাড়িটিকে রক্ষা করবার জন্য এই অবৈধ ক্ষমতা দখলকারীরা কোনো ব্যবস্থা নিয়েছে? পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে? সেনাবাহিনী কোনো ব্যবস্থা নিয়েছে? এটা কোনো একটা সভ্য দেশে ঘটতে পারে? প্রত্যেকটা দেশে আমরা দেখেছি, ধরুন রাজনৈতিক অস্থিরতা, অরাজকতা আমরা পাকিস্তানে দেখেছি, শ্রীলঙ্কায় দেখেছি, বা অন্যান্য বিভিন্ন দেশে দেখেছি, কিন্তু এভাবে কোন স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়কে ধ্বংস করে দেওয়া এটা তো দেখিনি। না, এই যে আজকের যে ঘটনা, আপনি আজকে আনন্দবাজার পত্রিকার খবরের প্রেক্ষিতে যে ঘটনার কথা বলছেন, এগুলি কি করে ঘটছে? আর এগুলির পেছনে যদি এই অবৈধ ক্ষমতা দখলকারীদের মদত না থাকে, প্রত্যক্ষভাবে এরা বা গোটা বাংলাদেশ জুড়ে একটা অরাজকতা তৈরি করার মধ্যে দিয়ে হানাদার পাক বাহিনী। আমি এই আনন্দবাজারেই একটি যে একদম ওই যে মবের মুলুকে নিশানায় অধ্যাপকরা, এই যে খবরটি অনির্বাণ দাশগুপ্ত লিখেছেন, সেখানে একদম শেষ জায়গায় আমি পড়ছি যে সম্প্রতি বাংলাদেশের একটি সংবাদপত্রে উত্তর সম্পাদকীয়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা জোবাইদা নাসরিন লিখেছেন, দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত কেউ, বিশেষ করে সরকারের ওপর মহল, ছাত্রদের লেখাপড়ায় ফিরে যাওয়ার পরামর্শ দেয়নি। কেন? সবাই চায় ছাত্ররা রাস্তায় থাকুক। তাহলে ভাবুন যে বাংলাদেশে মানে যারা এই যে অন্তর্বর্তী সরকারের নামে যে সরকার চলছে, যে অবৈধ দখলকারী ক্ষমতা নিয়ে ইউনিট সরকার ক্ষমতায় বসে রয়েছেন, সেখানে দেখা যাচ্ছে যে মানে তারা বলছেন যে ছাত্ররা লেখাপড়া করুক বা ছাত্ররা তাদের শিক্ষাঙ্গনে ফিরে যাক, কেউ চাইছে না। সেখানে চাইছে তারা আর ছাত্ররা রাস্তায় থাকুক, যাতে এই যে একটা ডামাডোল, এই যে একটা অব্যবস্থা, এই যে একটা মানে প্রশাসনিক একটা অব্যবস্থা, মানুষের মধ্যে একটা কি বলবো অরাজকতা, এগুলো চলতে থাকুক। একটা অবৈধ দখলকারী ক্ষমতাসীন সরকার যা যা করা প্রয়োজন তাই তাই করেছে, তাই নয় কি গৌতম দা? অবশ্যই অবশ্যই। আপনারা যদি একটু পিছন ফিরে যান,
পাকিস্তান সৃষ্টির পর তদানীন্তন পূর্ব পাকিস্তানে যে সমস্ত ছাত্র আন্দোলনগুলি ঘটেছে, বঙ্গবন্ধু নেতৃত্বে ঘটেছে, মতিয়া চৌধুরী প্রমুখদের নেতৃত্বে ঘটেছে, ঘটনাক্রমের পরে তারা কিন্তু ছাত্র নেতারা বা রাজনৈতিক নেতারা যে মহান একুশের আন্দোলন থেকে শুরু করে একেবারে 69-এর গণ অভ্যুত্থান, প্রত্যেকটা সময়ে রাজনৈতিক নেতারা বা ছাত্র নেতারা আন্দোলনের পরে ছাত্রদের বলেছেন তোমরা ক্যাম্পাসে ফিরে যাও, তোমরা পড়াশোনা করো, একদম ছাত্রানাং অধ্যাপন তপ, এই কথাটির উপরে তারা জোর দিয়েছেন। রাজনৈতিক সচেতনতার থেকে ছাত্ররা মুক্ত থাকুন এটা তারা বলেননি, কিন্তু তাদের পড়াশোনাটা করতে হবে। কিন্তু এই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস গ্যাংয়ের উদ্দেশ্য আপনি খুব বিপ্লব বাবু পরিষ্কার করে বলেছেন, যে তারা চায় ছাত্র নামধারী এইসব লোকেরা, তাদের মধ্যে অনেকেই অছাত্র, তারা রাজপথে থেকে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করুক যাতে অবৈধ ক্ষমতা দখলকারীরা তাদের ক্ষমতাটাকে করায়ত্ত করে রাখবার এই গোটা সিস্টেমটাকে বজায় রাখতে পারে, যাতে সাধারণ মানুষের মধ্যে অবৈধ ক্ষমতা দখলকারীদের যে অসভ্যতা, সেই অসভ্যতা ঘিরে কোনো ধরনের প্রশ্ন না ওঠে, তারা যাতে কনভার্টেড হয়ে থাকেন এই মবের কীর্তিকলাপ সম্পর্কে। এই সূক্ষ্ম রাজনৈতিক বদমাইশি নিয়ে ইউনুস গ্যাং, অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস গ্যাং এই কাণ্ড কারখানাটা করছে। একদম এই জায়গা থেকে প্রায় যেটা বলা হচ্ছে বা গণ অভ্যুত্থানের পরে প্রায় 39টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রায় 80টি কলেজের অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল, এবং সেক্ষেত্রে শারীরিক হুমকি, বিক্ষোভ এবং শিক্ষার্থী ও নতুন বিপ্লবী সংগঠনের চাপ প্রয়োগ করে এসব ঘটানো হয়। শিক্ষাঙ্গন প্রাঙ্গণে কেন এই পরিস্থিতি? শিক্ষাবিদদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন, মোহাম্মদ ইউনুস বলেছিলেন এক সাক্ষাৎকারে, ছাত্ররা তাদের প্রাথমিক নিয়োগকর্তা, তারা যখন বলবে তখন তারা চলে যাবেন। সেই কারণে কি প্রশাসনের কোনো পদক্ষেপ করছে না? আপনি কি বলবেন এই বিষয়ে? মজার কথা হলো, আপনি কাকে গণ অভ্যুত্থান বলছেন? 69-এর আইয়ুব খান বিরোধী যে আন্দোলন, আফরুজ্জামান ইলিয়াসের যদি আপনি চিলেকোটার সেপাই দেখেন, সেখানে দেখতে পাবেন এই গণ অভ্যুত্থানের যে স্লোগান, আইয়ুব খানের হাতে হেরিকেন পোঁদে বাস, এই আমরা চলতি কথা যেগুলিকে অশ্লীল বলি, সেই শব্দগুলিও সাধারণ মানুষরা ব্যবহার করছে। এই যে আন্দোলনগুলি অতীতে ঘটেছে বা এরশাদ বিরোধী গণ অভ্যুত্থান, এগুলি ছিল গণ অভ্যুত্থান, আর এটা হচ্ছে ইতিহাসের চাকাকে পিছন দিকে ফিরিয়ে দেওয়ার একটা বাংলাদেশের আভ্যন্তরীণ, ভারতের পশ্চিমবঙ্গের কিছু কিছু লোক, পাকিস্তান, আমেরিকা এবং চায়নার একটা সম্মিলিত ষড়যন্ত্র। এটা আদৌ কোনো গণ অভ্যুত্থান? আমি একাধিকবার আপনার চ্যানেলের মাধ্যমে বলেছি, পশ্চিমবঙ্গের বুকে গুটি কয়েক সাংবাদিক, মতিউর রহমানের নুন খাওয়া কিছু সাংবাদিক, প্রথম আলো নুন খাওয়া কিছু সাংবাদিক এখানে আছেন, এইসব ভাদুরি টাদুরি তাদের উপাধি, আমি সেই সব নামগুলি বলতে চাইছি না আপনার সামনে, বাগচি টাকচি এইসব উপাধিধারী কিছু আছেন। এর বাইরে এমন কিছু তথ্যচিত্র নির্মাতা আছে, আপনারা খবর নিন, তারা এই ঘটনা বলি পরে তারা ওই গুজরাট গণহত্যার সময় কি একটা টিভি ক্লিপিংস নিয়ে কি করেছিল, তারপরে কোটি কোটি টাকার মালিক তারা হয়ে গেছে। কি করে হলো? এই যে এক সাংবাদিকের কথা বলছি, মতিউর রহমানের বেতনভুক এক সাংবাদিক, সে আনন্দবাজার পত্রিকার মতো নামি দামি বিত্তবান পত্রিকার সাংবাদিকেরাও প্রতি মাসে মাসে বিদেশ সফর করতে পারেন না, আর এই সাংবাদিক প্রতি মাসে মাসে বিদেশ সফর করছেন, তার ছবি টবি তিনি সমাজ মাধ্যমে দিচ্ছেন। আর এক সাংবাদিক, যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অবস্থান করাকালীন আমাকে অনেকবার বলেছেন যে একটা ব্যবস্থা করে দাও শেখ হাসিনার একটা সাক্ষাৎকার, সে রাতারাতি হয়ে গেছে শেখ হাসিনা বিরোধী, এবং সে গিয়ে এই অরাজকতা তৈরির পর নাহিদদের তাদের যে অংশ, নাহিদের সঙ্গে গিয়ে দেখা করেছে, ফটো তুলেছে, সেসব ফটো সে সমাজ মাধ্যমে দিচ্ছে, এবং সে নিজে একটা প্রকাশনা সংস্থা পর্যন্ত খুলে ফেলেছে। মানে বিশাল অঙ্কের টাকা তারা পাচ্ছে। আমি সরাসরি আপনার মাধ্যমে অভিযোগ করছি, ভারত সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এই সমস্ত ভারতবর্ষে অবস্থানরত লোকেরা কিভাবে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রদায়িক অস্থিরতা, সেখানকার সংখ্যালঘু হিন্দুদের সমস্যার মধ্যে ফেলে ভারতের সংখ্যালঘু মুসলমানদের একটা সমস্যার মধ্যে ফেলবার ষড়যন্ত্রে লিপ্ত আছেন, এই গোটা ব্যাপারটাকে উচ্চ পর্যায়ে তদন্ত করা হোক, এবং এই ধরনের
অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তি যারা আছেন, কলকাতার বুকে বসে যারা কাজ করছেন, তাদের আইনানুগ শাস্তি দেওয়া হোক। এই যে ঘটনাক্রমগুলোর মধ্যে দিয়ে একটা জায়গায় খুব পরিষ্কার হয়ে যায়, সেটি হলো গোটা পরিবেশ পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে আজকে আবার বাংলাদেশের মহান স্বাধীনতার যে আদর্শ, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, মানুষের উন্নতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, সমাজতন্ত্রের প্রতি চেষ্টা, নারীর স্বাধীনতা, এই সমস্ত বিষয়গুলিকে বানচাল করে আবার ধর্মান্ধ ইসলামীয় মৌলবাদকে নিয়ে আসা, পবিত্র ইসলামের যে হোলিনেস, পবিত্র ইসলামের যে ঔদার্য, নারীর অধিকার রক্ষার জন্য পবিত্র ইসলামের যে সমস্ত সংস্থান, যেগুলিকে পরবর্তীকালে কোনো কোনো সময় কোনো কোনো ব্যক্তি যেমন হিন্দু সমাজেও বিকৃত করেছে, মুসলিম সমাজেও বিকৃত করেছে। তার মানে এই নয় যে হোলি ইসলাম বা হিন্দু ধর্মের বিভিন্ন প্রচলিত যে তরিকা, সেখানে নারীকে অসম্মান করা হয়েছে। মনুসংহিতা কিন্তু আমাদের মনে রাখা দরকার। আমরা কথায় কথায় মনুসংহিতার কথা বলি, মনুসংহিতা কিন্তু বেদ নিঃসৃত কোনো বক্তব্য নয়, এবং মনুসংহিতা কোনো ব্যক্তি বিশেষে লেখা নয়। মনুসংহিতা একাধিক ব্যক্তি পরবর্তীকালে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা, পুরুষ শাসিত ধনবাদী সমাজ ব্যবস্থা কায়েম করবার জন্য, নারীকে অবদমিত করে রাখবার জন্য এই ধরনের নানা ধরনের বিধান দিয়েছে। ঠিক একইভাবে হোলি ইসলামেও পরবর্তীকালে এই মওদুদির পূর্বপুরুষেরা এবং মওদুদির উত্তরসূরিরা তারা এই কাণ্ড কারখানাগুলো করেছে। এই ব্যবস্থাটাকে স্থায়ীভাবে টিকিয়ে রাখবার জন্যই আজকে উঠে পড়ে লেগেছে অবৈধ ক্ষমতা দখলকারী গ্যাং। একদম। এখন জানি না যে এই বাংলাদেশে যে অব্যবস্থা চলছে, একদিকে মব সন্ত্রাস, অর্থাৎ শিক্ষাঙ্গনে যে পরিমাণে শিক্ষক থেকে শুরু করে অধ্যাপকদের হেনস্থা করা হচ্ছে, ছাত্ররা রাস্তায়, তাদের যারা পড়াশোনা করতে ইচ্ছুক তাদের পর্যন্ত ক্লাসরুমে যেতে দেওয়া হচ্ছে না, এরকম একটা অভিযোগ আসছে এই জায়গা থেকে। সেই সঙ্গে গোপালগঞ্জের যে ঘটনা, আগামী আগস্ট মাস আসছে, আবারও আমি একটু সংযুক্ত করতে বিপ্লব বাবু, হ্যাঁ, গোপালগঞ্জে রাষ্ট্রীয় ইউনুস গ্যাং এর তৈরি করা রাষ্ট্রীয় সন্ত্রাস প্রতিদিন চলছে। আমি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছি, আপনি 4 জনের কথা উল্লেখ করলেন, সরকারিভাবে আরো একজন পরবর্তীকালে মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজে, এবং আমি আজকে সকালবেলাতে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছি গতকাল রাত্রে গোপালগঞ্জ থেকে আরো 4-5টি লাশ উদ্ধার করা হয়েছে। তাই গোপালগঞ্জের মৃত্যু, এই সেনা অবৈধ ক্ষমতা দখলকারী বাহিনীর যৌথ যে আক্রমণ, তাতে স্বাধীনতার পক্ষে আরো বহু মানুষের মৃত্যুর খবর আসছে এবং আসবে, এটাই আমাদের আশঙ্কা। একদম। আমরা চাই যে দ্রুত, জানি না মানে এই পরে যদি এরকম অব্যবস্থা চলতে থাকে, একটা দেশে যদি এরকম অব্যবস্থা চলতে থাকে, বাংলাদেশের মানুষ আবারও কি পথে নামবেন? সামনে আগস্ট মাস আসছেন, এবার সাধারণ মানুষের যা অবস্থা, সেখানে নুন আনতে পান্তা ফুরোই অবস্থা। একদিকে চাকরি নেই, কর্মসংস্থানের বাজার খুব খারাপ, শিক্ষাঙ্গনে ছাত্রদের যেতে দেওয়া হচ্ছে না বলা যায়, তাদেরকে রাস্তায় প্রায় দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়েছে নিজেদের স্বার্থে। আর আরেকদিকে যে চাকরি নেই, অর্থনৈতিক অবস্থা তলানিতে, এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিস, নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস, সেগুলো আকাশ ছোঁয়া দাম। এই জায়গা থেকে বাংলাদেশের মানুষ কবে মুক্তি পাবে, প্রশ্ন এখন সেটাই। আর আরেকটি বিষয় যেটি গৌতম দা সত্যি তুলে ধরলেন, কিছু মানুষ এই ভারতে বসে বাংলাদেশের এই যে সন্ত্রাস, এই সন্ত্রাসকে এই পরিকল্পিত সন্ত্রাসকে ইন্ধন যোগাচ্ছেন। ভারত সরকার কিন্তু চুপ করে বসে নেই, ভারত সরকার তাদেরকে কিন্তু নজরে রেখেছে। তাই যারা এই বিষয়টা নিয়ে মানে এতে এই 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 যে ইন্ধন যোগাচ্ছেন বা যা যা করছেন, তারা কিন্তু সকলেই ভারত সরকারের প্রতিরক্ষা দপ্তর বা তাদের কিন্তু নজরে রেখেছে, এবং দেখার যে আগামী দিনে তারা আর কতটা কি করতে পারে। অন্যদিকে বাংলাদেশের মানুষের দ্রুত তারা নির্বাচন করে তাদের যে জীবনে শান্তি ফিরে আসুক, এটাই আমরা চাইবো। এখন সেটা কত দূর যাবে সেদিকেই আমাদের নজর থাকবে। আর বিশেষ করে আগামী আগস্ট মাস, এই যে গোপালগঞ্জের যে ঘটনা ঘটলো, পরিকল্পিত সন্ত্রাস, এবং সেই পরিকল্পিত সন্ত্রাস সত্যি সত্যি এই নামে আরো কতদিন চলবে, সেটাই আমাদের নজর থাকবে।
ধন্যবাদ গৌতম দা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।